সংসদ ভবনে পৌঁছলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর মাত্রই কিছু সময়ের অপেক্ষা, তারপরই 2022-23 অর্থবর্ষের বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা। এই নিয়ে চতুর্থবার বাজেট পেশ করছেন নির্মলা, এবারও পেপারলেস বাজেট। কি থাকে এবারের বাজেটে, এই মুহূর্তে গোটা দেশ তাকিয়ে রয়েছে সেদিকেই। ইতিমধ্যেই সংসদ ভবনে পৌঁছে গেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। 5 রাজ্যে ভোট রয়েছে সামনে, সঙ্গে বছর দুয়েকের কোভিড ধাক্কা, এই জোড়া চ্যালেঞ্জের মধ্যেই আজ বাজেট পেশ। আগামী অর্থবর্ষে 8 থেকে 8.5% হারে বাড়বে জিডিপি, আর্থিক সমীক্ষায় আশার আলো দেখিয়েছেন নির্মলা সীতারামন। গতকালই নির্মলার আয় ব্যয়ে আজ নজর থাকবে দেশের। আর কিছু সময়ের অপেক্ষা, তারপরই বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। করোনার ধাক্কা কাটিয়ে অর্থনীতিকে ঘুরে দাঁড় করাতে কি দাওয়াই দেন নির্মলা সীতারামন, সেদিকে সবার নজর। ইতিমধ্যে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে ছবি, সংসদ ভবনে পৌঁছে গেছেন নির্মলা। আর কিছুক্ষণ পরেই সব জানা যাবে যে কি থাকছে এবারের বাজেটে। আর তাই নিয়েই এই মুহূর্তে আলোচনা স্টুডিওতে আমি মিমি রয়েছি আপনাদের সঙ্গে, আর আমার সঙ্গে রয়েছেন মানি 9-এর নিউজ এডিটর অভিজিৎ ঘোষাল। অভিজিৎ, গুড মর্নিং। আর আমাদের সঙ্গে অতিথিরা তো রয়েছেনই, আসুন আলাপ করিয়ে দিই। রয়েছেন আয়কর বিশেষজ্ঞ হিমাদ্রি মুখোপাধ্যায়। হিমাদ্রিবাবু, স্বাগত জানাই টিভি 9 বাংলায়। রয়েছেন অর্থনৈতিক বিশেষজ্ঞ শ্রমিক দাশগুপ্ত। শ্রমিকবাবু, ভেরি গুড মর্নিং, স্বাগত জানাই আপনাকেও টিভি 9 বাংলায়। আলোচনায় তো যাব, অবশ্যই অভিজিৎ আলোচনা এগিয়ে নিয়ে যাবে। তবে অভিজিৎ, সবার আগে যেটা জানতে ইচ্ছে করছে, সবার হয়ে আমি জানতে চাইছি, এই বাজেট কি এর স্পেশালিটি, কোথায় কোথায় চ্যালেঞ্জ? দেখো, সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা হয়তো গত কয়েকদিন ধরে সব বিশেষজ্ঞরাই আলোচনা করেছেন, সেটা হচ্ছে যে কি করে কাজ মানুষের হাতে ফেরাতে হবে। কারণ আমরা জানি গত 2 বছর ধরে কোভিডের যে ধাক্কা, তাতে সংখ্যার এদিক ওদিক হতে পারে, কিন্তু বেশ কয়েক কোটি মানুষ কাজ হারিয়েছেন। এবং পাশাপাশি প্রচুর মানুষের কিন্তু আয় হ্রাস হয়েছে, প্রচুর মানুষের বেতন কমেছে, এবং যারা ব্যবসা করে খান তাদের ব্যবসা যদি টিকেও কোনো রকমে থাকে, তাদেরও কিন্তু বাজার কমেছে, আয় কমেছে। পাশাপাশি একটা বড় অংশের মানুষ মুদ্রাস্ফীতির ধাক্কায় কাহিল। যদি গত বছরের তুমি মুদ্রাস্ফীতির হার দেখো, তাহলে আমরা জানি যে রিজার্ভ ব্যাংক 6%-এর ওপরে, ওটাকে টলারেন্স ব্যান্ড বলে, তার উপরে উঠতে দেন না মুদ্রাস্ফীতির হার, কিন্তু তার খুব কাছাকাছি ঘোরাফেরা করেছে, কয়েক মাস বেড়েও গেছিল। তো এইটা একটা কনফ্লিক্টিং ব্যাপার, মানে মানুষের হাতে কাজ দিতে গেলে যে সমস্যাটা, মানে অর্থনীতির গতি বাড়াতে হবে, তার জন্য নগদের যোগান বাড়াতে হবে, তাতে আবার মুদ্রাস্ফীতি হবে, যার ফলে প্রচুর মানুষের, যাদের আয় কমেছে বা আয় নেই, তাদের কিন্তু রাতের ঘুম উড়ে যাবে, গ্রাসাচ্ছাদনের সমস্যা। ইতিমধ্যে যারা কোভিডে কাজ হারিয়েছে, যদি নগদের যোগান বাড়াতে হয়, তাহলে তো মুদ্রাস্ফীতি যেটা মাথা চাড়া দিয়ে অলরেডি রয়েছে, সেটা আরো বাড়বে, ফলে আরো সমস্যায় পড়বে। সেইটাই আমাদের দুই বিশেষজ্ঞ সঙ্গে রয়েছেন। আমরা জিজ্ঞাসা করতে পারি দুজনেরই এই কনফ্লিক্টিং যে একটা চ্যালেঞ্জ, অর্থমন্ত্রী যার সামনে দাঁড়িয়ে আছেন, এর থেকে বেরোনোর একটা মানে ভারসাম্য রক্ষাটা কি করে করা সম্ভব? দেখুন, অনেক বিশেষজ্ঞের অনেক রকম মতামত, যেটা মানে দেখবেন খুব একটা চালু কথা চলছে যে সাধারণ মানুষের হাতে টাকা তুলে দিতে হবে। আপনি যেটা বললেন একদম খুব সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন। যদি আমি সাধারণ মানুষকে খালি সাবসিডির মাধ্যমে আর এমনি টাকা দিই, তাহলে কিন্তু আলটিমেটলি মুদ্রাস্ফীতির চাপটা আরও বাড়বে। তাহলে এখানে যেটা সরকারকে সবচেয়ে বেশি করতে হবে, সরকারের যে এক্সপেন্ডিচার, সেটা এমনভাবে মানে ক্যাপিটাল এক্সপেন্ডিচারটা বাড়াতে হবে যার একটা প্রোডাক্টিভিটি থাকবে, এবং যেখান থেকে আপনার একটা কর্মসংস্থানের ব্যাপার হবে। আপনি যদি কর্মসংস্থান তৈরি করতে পারেন, অটোমেটিক্যালি মানুষের হাতে রোজগার আসবে, তাহলে তার জন্য মুদ্রাস্ফীতির চাপটা কমবে, তার ক্রয় ক্ষমতা বাড়বে, যেটা আবার আপনাকে অর্থনীতিটাকে ঘুরে দাঁড় করাতে অনেকটা সাহায্য করবে। আমরা যদি দেখি লাস্ট 2 বছর ধরে মোটামুটি এই সরকার যেটা চেষ্টা করেছে, আপনার সাপ্লাই সাইডকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছে যাতে অর্থনীতিটা ঘুরে দাঁড়ায়। কিন্তু শুধু সাপ্লাই সাইড করলে তো হবে না, ডিম্যান্ড সাইডটাকেও আমাকে বাড়াতে হবে। সেটার জন্য সর্বপ্রথম যেটা দরকার আমার মনে হয়, আমি আশা করব এইখানে এই বাজেটে কর্মসংস্থানটার প্রায়োরিটি থাকা উচিত। হ্যাঁ, শ্রমিকবাবু যেটা বলেছেন ঠিকই বলেছেন, যে আমাদের একটা ব্যালেন্স তো করতেই হবে, বাট হাউ টু স্ট্রাইক দ্য ব্যালেন্স, এটাই খুব মানে বড় চ্যালেঞ্জ আমাদের কাছে। ইনফ্রাস্ট্রাকচারে ইনভেস্টমেন্ট বেশি করতে হবে, যাতে কর্মসংস্থানটা বাড়ে, মানুষের হাতে কিছু রোজগার আসে, মানুষ সেটাকে এক্সপেন্ডিচার করতে পারে। কারণ শুধু সাবসিডি দিয়ে কিন্তু চলবে না, এটা কিন্তু লং টার্ম কোনো সলিউশন নয়। কারণ আমি মানুষকে কিছু, এবং তাতে কিন্তু মানুষের অ্যাটিটিউডটাও চেঞ্জ হয়ে যায়। আমি যদি সাবসিডি সবসময় দিতে শুরু করি, তাহলে একটা সময় মানুষের কিন্তু যে কাজ করার যে প্রবণতা, দোল নির্ভর পলিটিক্স, কিন্তু এটা কিন্তু আস্তে আস্তে এর থেকে বেরোতে হবে। যে করে হোক আমাদেরকে
মানে কষ্ট করেও এটাকে ইনভেস্টমেন্ট করতে হবে, যাতে সেই ইনভেস্টমেন্ট থেকে এমপ্লয়মেন্ট জেনারেট হয়। এমপ্লয়মেন্ট জেনারেট হলে অটোমেটিক কিন্তু মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে। এক্স্যাক্টলি। আর যেটা ইনকাম ট্যাক্সের ব্যাপার আছে, যে হ্যাঁ, ইনকাম ট্যাক্সে হয়তো আরও কিছু ছাড় আশা করছি আমরা ঘোষণা হবে, তাতে মানুষের হাতে কিছু ক্যাশ এক্সট্রা আসবে, ট্যাক্সের বার্ডেন কমবে, তাতে হয়তো কিছু এক্সপেন্ডিচার কিছুটা বাড়বে, সেটাও আমাদের একটা আশা আছে। জানি না আমরা কি হবে, তবে অলরেডি মোটামুটি ধরুন প্রায় 7.5 লাখ টাকা অবধি মানুষের এখন কোনো ট্যাক্স লাগে না। 7.5 লাখ টাকা অবধি মোটামুটি এখন ট্যাক্স লাগে না। আশা করছি সেটা হয়তো 8.5-9 লাখ টাকা হবে, কারণ এই কোভিডের জন্য অনেক মানুষই খুব অসুবিধার মধ্যে আছেন, এটা ঘটনা। মানে আমি হিমাদ্রির সাথে একটা পয়েন্ট যোগ করবো, যেটা বলেছে একদম ঠিক, আয়করের কিছু সুবিধে আমার মনে হয় হিমাদ্রি। আচ্ছা, তার আগে একটা বলি, হিমাদ্রি প্লিজ, শ্রমিকবাবু বলিস না, আমরা কিন্তু দুজনে এক সহপাঠী, এক ক্লাসে পড়তাম, এখানে অত ফর্মাল হওয়ার দরকার নেই। হিমাদ্রি, আমার যেটা মনে হয় যে একটা সময় ছিল যে ইনফ্রাস্ট্রাকচার বন্ডে ইনভেস্ট করলে 20,000 অবধি ট্যাক্স রিবেট পাওয়া যেত। যদি এই ধরনের কোনো সুবিধা দেয়, কারণ সরকারকে ইনফ্রাস্ট্রাকচারে খরচা করতে হবে, তাহলে কি হলো, সরকারেরও টাকার যোগানটা হলো, আবার সাধারণ মানুষও একটা করের ছাড় পেলো। আমার মনে এই ধরনের যদি কিছু আসে আমি খুব খুশি হব। হ্যাঁ, এটা সবই ঠিকই বলেছে, এটা খুবই ঠিক বলেছে। কিছু আছে আমাদের এখনো, ওই ক্যাপিটাল গেইন বন্ড আছে এখনো, যেটাতে আমরা ইনফ্রাস্ট্রাকচারে, কিন্তু ও যেটা বলছে যে ওটার জন্য যদি আরেকটু কিছু এক্সট্রা বাড়ানো যায়, তাহলে হয়তো মানুষ ইনভেস্টমেন্টটাও করবে, আবার সেই টাকাটা অন্য জায়গায় কাজেও লাগবে। এটা একটা ভালো। এই আপনারা যা বললেন একটু আগেই ইনফ্রাস্ট্রাকচারে ইনভেস্টমেন্ট, এটা সূত্র ধরে একটা জিনিস আমার মনে হচ্ছে প্রাসঙ্গিক, সেটা হচ্ছে গত 2 বছরে আমরা যেটা দেখেছি, ডিমান্ড সাইডে একটা বিরাট ধাক্কা। মানে বাজারে কোনো জিনিসেরই প্রায় চাহিদা ছিল না। সেক্ষেত্রে মানে ঠিক সেই কারণেই মানে নির্মাণ শিল্প থেকে সর্বত্রই শুরু করে সর্বত্রই, গাড়ি শিল্প সর্বত্রই ডিমান্ড কমেছে, যার ফলে প্রচুর কারখানা বন্ধ হয়েছে এবং এই যে আউটপুট যেটাকে বলে, এটা কমেছে সারা দেশে এবং এটা সরাসরি মানুষের জীবিকায় আঘাত এনেছে। এবার সমস্যা হচ্ছে যে ডিমান্ড কি করে বাড়ানো যাবে। ডিমান্ড বাড়াতে গেলে এই আর্টিফিশিয়ালি ডিমান্ড বাড়ানোটা খুব ডিফিকাল্ট। মানুষের হাতে আয় না বাড়লে, ওই যে কাজ না এলে, ঠিক যেটা বলছিলাম, কাজ না এলে তো আসবে না। এবার দেখা যাচ্ছে ডিমান্ড যদি নাও বাড়ে, আমি কতগুলো হিসাব দেখছিলাম, সেটা হচ্ছে গত 2 বছরের আগের তুলনায় প্রাইভেট কনজাম্পশন যেটাকে বলে, অ্যাগ্রিগেট কনজাম্পশন, সারা দেশের আমার আপনার মতো সাধারণ মানুষ যে বিভিন্ন পণ্য এবং পরিষেবা কিনে থাকেন, সেটা 20 সালের থেকেও কিছুটা কমে আছে। সরকারের যেটা পরিকাঠামোয় বিনিয়োগ, সেটা এই ক্ষেত্রে আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। কারণ সরকারের পরিকাঠামোয় বিনিয়োগ করলে তার ডাউনস্ট্রিম হিসাবে বহু কোম্পানি, প্রাইভেট কোম্পানি যেগুলো অবশ্যই, তারা কিন্তু প্রচুর বরাত পায়, বরাত পেলে তারা বিনিয়োগ করে এবং প্রচুর মানুষের চাকরি হয়। এবং বিনিয়োগ মানেই জানি, পরিকাঠামোয় বিনিয়োগ মানে স্টিল, সিমেন্ট, এই জাতীয় শিল্প যেগুলো কোর সেক্টর, সেইগুলো একটা বাহবা পায়। ফলে সেখানেও নতুন করে বিনিয়োগ হয় এবং মানুষ কাজ পান। ফলে পরিকাঠামোর দিকে, মানে পরিকাঠামোয় যে বিনিয়োগটা, সেটা হয়তো এবার অন্যান্য বারের থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। সরকার রেভিনিউ এক্সপেন্ডিচার কমিয়ে, অর্থাৎ সরকার চালানোর জন্য, প্রশাসন চালানোর জন্য যে খরচা, সেইটাকে যথাসম্ভব ব্যয় সংকোচ করে কি করে পরিকাঠামোতে, অর্থাৎ যেটা থেকে মানে সম্পদ তৈরি হবে, ধরুন রাস্তা হতে পারে, পোর্ট তৈরি হতে পারে, এয়ারপোর্ট তৈরি হতে পারে, পাওয়ার প্ল্যান্ট হতে পারে, ইরিগেশন হতে পারে, সেই ইকোনমিক অ্যাসেটস কি করে তৈরি করে, আমার মনে হয় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার কি মনে হয়? মানে এটা আপনি একদম ঠিক বলেছেন। মানে আপনি যেটা বললেন না, যে বেসরকারি বিনিয়োগ কিন্তু আসেনি, আপনি যদি 2 বছর দেখেন, এমনিতে দেখুন, সত্যি কথা বলতে এই যে 2 বছর যেটা গেছে, এটা অপ্রত্যাশিত একটা ঘটনা ঘটেছে সারা বিশ্বজুড়ের অর্থনীতিতে। তো একটা কালকে আমরা যেটা ইকোনমিক সার্ভেতে একটা অন্তত স্বস্তি পেলাম, যে আমরা প্রি প্যান্ডেমিক স্টেজ অবধি পৌঁছতে পেরেছি। আমাদের রিকভারিটা, যেটা এর বোধহয় 6 মাস আগে একটা এরকম অনুষ্ঠানে আমি এসেছিলাম, যেখানে বারবার আমরা আশা দেখছিলাম যে ইকোনমিটা ঘুরে দাঁড়াবে, কারণ একটা ভি শেপড রিকভারি হচ্ছিল। তো সেটা হচ্ছে একটা। দ্বিতীয়ত একটা হচ্ছে যে আপনার প্রাইভেট ইনভেস্টমেন্ট যেটা আপনি বলছেন, বেসরকারি বিনিয়োগটা সাধারণত দেখা গেছে যখন সরকার এরকম ইনফ্রাস্ট্রাকচারে বিনিয়োগ করে অর্থনীতিটাকে ঘোরানোর চেষ্টা করে, বেসরকারি বিনিয়োগটা আসতে 6 থেকে 8টা কোয়ার্টার টাইম নিয়ে নেয়, কারণ ওরা দেখে একটা ল্যাগ থাকে, বিরাট ল্যাগ থাকে। এবং যেহেতু এটা 2 বছর আগে থেকে সরকার এই বিনিয়োগটা শুরু করেছে, আশা করা যায় হয়তো এই যে আর্থিক বর্ষে আমরা রয়েছি, তার হয়তো 3rd কোয়ার্টার থেকে সেটারও সুরাহা আমরা পাবো। এবং আপনি যেটা ঠিক একদম ঠিকভাবেই বলেছেন, যে যখনই আপনি
আপনার পাবলিক ইনভেস্টমেন্ট, প্রাইভেট ইনভেস্টমেন্ট একসাথে হবে, তখনই কিন্তু আপনার ওই কর্মসংস্থান বলুন, আপনার চাহিদার বাজারটা বলুন, সমস্ত কিছুগুলোই অনেক দ্রুত হবে। যার জন্য মানে এটা এক্সপেক্ট করা হচ্ছে যে আগামী দিনে হয়তো আমরা, দেখুন একটা জিনিস আমার এই প্রসঙ্গে একটু বলে আমি একটা ওর ওপিনিয়ন চাইবো। কালকে যেটা সার্ভেতে দেখলাম যে আমরা 22-23-এ যেটা রাখছি বৃদ্ধির হার 8 থেকে 8.5%, সেক্ষেত্রে কিন্তু একটা মানে অ্যাজাম্পশন আছে যে এই কাঁচা তেলের দামকে ধরা হচ্ছে $70 থেকে $75। আমার কাছে এটা খুব ইন্টারেস্টিং লাগছে যে যখন আমার এই মুহূর্তে ডলার মানে $90 হচ্ছে কাঁচা তেল, সরকার তাহলে কি করে এই রকম একটা $70-75 ওপরে ভিত্তি করে একটা বাজেট করছে। তাহলে আমি যেটা মনে করছি, যেটা আমার কাছে খুব আশাপ্রদ, সরকার হয়তো এই কাঁচা তেলের দাম বাড়ার জন্য আমাদের যে একটা এখানে পেট্রোল ডিজেলের দামের একটা মূল্যবৃদ্ধি হয়, সেইখানে একটা কিছু বোধহয় ভবিষ্যতে আনবে, হয়তো আজকের বাজেটেই আনবে না, আগামী দিনে হয়তো এমন একটা কিছু আনবে যাতে কাঁচা তেলের দাম বাড়ার জন্য আমাদের এখানে পেট্রোল ডিজেলের দামটা একদম মাথাচাড়া দিয়ে না দাঁড়ায়। হ্যাঁ, এইটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমরা জানি যে এই যে আপনি যেটা বললেন অশোধিত তেল এখন $90 ব্রেন্ট ক্রুড হয়ে গেছে, তো এটা হয়তো আরও বাড়বে, মানে $100 তো কেউ কেউ বলছেন, এবং 2014 সালের পর থেকে এরকম অশোধিত তেলের দাম বাড়েনি। একদমই। অভিজিৎ, আমি এখানে একটু ইন্টারাপ্ট করছি। এবার গত কয়েকদিন ধরে আমরা দেখছি যে তেলের দাম কিন্তু আর বাড়ছেও না। আমরা এই নিয়ে তো অবশ্যই আলোচনার অবকাশ থাকছেই। আমরা আলোচনায় ফিরি। আমাদের সঙ্গে ইতিমধ্যেই যোগ দিয়েছেন আমাদের এই আলোচনায় অর্থনীতির অধ্যাপক প্রসেনজিৎ সরখেল। প্রসেনজিৎ বাবু, গুড মর্নিং, স্বাগত জানাই TV9 বাংলায়। অভিজিৎ, ওভার টু ইউ। হ্যাঁ, যেটা বিরতির আগে একটা অন্য প্রসঙ্গ নিয়ে আলোচনা করছিলাম, কিন্তু আপনি যখন এসছেন আপনাকে আমি একটু অন্য প্রসঙ্গে গ্রামাঞ্চল দিয়ে শুরু করি। ভারতবর্ষ এখনও একটা গ্রাম প্রধান দেশ, তো এদিকে আমরা গত 2 বছর ধরে দেখেছি গ্রামের মানুষের সংকট বেড়েছে। খুব ছোট্ট কয়েকটা উদাহরণ আছে যে MGNREGS-এ কাজের ডিমান্ড এত বেড়েছে যে প্রচুর বেড়েছে, তাতে বিনিয়োগ, সরকারের অ্যালোকেশন। 2, গোল্ড লোন, সোনা বন্ধক দিয়ে, বাড়ির সোনা বন্ধক দিয়ে লোন নেওয়া, যেটা একেবারেই ডিস্ট্রেসের চরম নিদর্শন, কারণ মানুষ তো এমনিতে সোনা বন্ধক দেন না, সেটা প্রচুর বেড়েছে। পরিযায়ী শ্রমিকের একটা সমস্যা তো আমরা গত 2 বছর এই দিয়ে রাজনীতিও উত্তাল ছিল। তো অথচ আয়রনিক্যালি কৃষি একমাত্র বোধহয় সেক্টর যেটা গত 2 বছরে প্রত্যেকটা কোয়ার্টারে পজিটিভ গ্রোথ দিয়েছে। ভীষণ ভীষণ একটা আয়রনি এটা। তো রুরাল সেক্টরটাকে এবছর মানুষ কি আশা করতে পারেন, খুব গোদা প্রশ্ন, কিন্তু এটা ছাড়া এই মুহূর্তে বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন বোধহয় কিছু নেই। না, আমি এইভাবে বিষয়টাকে দেখবার চেষ্টা করছি যে ধরুন রুরাল সেক্টরে গত অর্থবর্ষের যে ট্রেন্ডটা দেখা গেছে, প্রডিউসার প্রাইসের থেকে মানুষ যে দামে বিক্রি করছেন, এই দুটোর মধ্যে একটা বিরাট ফারাক আছে। ফলে যে দামে বিক্রি করছেন আর যে দামে তার উৎপাদনের উপকরণ বা কাঁচামাল কিনতে হচ্ছে, তার মধ্যে একটা বিরাট ফারাক আছে। ফলে রুরাল প্রাইস যেটা, মানে রুরাল ইনকাম যেটা, সেটার একটা বিরাট সেটব্যাক হয়েছে। মানে বীজ থেকে সার সব কিছুর দাম বাড়ছে, সব কিছুর দাম বাড়ছে, এবং ফলে সেখানে রুরাল আর বিক্রি করতে পারছে অত্যন্ত কম দামে। মানে সেটা আপনি CPI, WPI এই দুটোর ফারাক দেখলেই বুঝতে পারবেন। তার ফলে যেটা হচ্ছে যে একটা নেট ইনকাম লস হচ্ছে রুরাল যে সমস্ত গ্রামীণ অর্থনীতিতে, তার একটা সরাসরি প্রভাব গিয়ে পড়ছে কিন্তু দীর্ঘমেয়াদী উন্নয়নের উপরে। কেন? তার কারণ হচ্ছে যে এই সমস্ত লোকজন যারা এই যে ধরুন আয় যে কমে যাচ্ছে, তারা এইগুলো বিনিয়োগ করেন কোথায়? অবশ্যই বিনিয়োগ করেন ছেলে মেয়েদের লেখাপড়া ইত্যাদি ইত্যাদি। এবং গত প্যান্ডেমিকে গত 2 বছর ধরে এটা দেখা যাচ্ছে ড্রপ আউটের সংখ্যা কিন্তু ভীষণ বাড়ছে। একটা উদাহরণ দিই, অ্যানুয়াল স্কুল সার্ভে অফ এডুকেশন রিপোর্ট, এরা রিপোর্ট করেছে 6 থেকে 14 বছরের যে ছেলে মেয়ে, তাদের মধ্যে স্কুল ড্রপ আউট যেখানে ছিল 2.4%, এটা ইকোনমিক সার্ভেতেই আছে, সেটা প্রায় ডাবল হয়ে গেছে। এবং শুধু তাই নয়, যেটা বাজেটের পক্ষেও খুব গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে যে একটা ঝোঁক এসে গেছে যে প্রাইভেট স্কুলের খরচা চালাতে পারছে না, ফলে অধিকাংশ ছেলে মেয়ে গিয়ে ভর্তি হচ্ছে কিন্তু গভর্নমেন্ট স্কুলের ওপরে। এমনিতেই গভর্নমেন্ট স্কুলের ইনফ্রাস্ট্রাকচার বা অন্যান্য জিনিস এগুলো আন্ডারস্টাফড অনেক বেশি, তার ওপরে যদি প্রেশার এসে গিয়ে পড়ে, বাজেটে এই দিকের ওপরে কিন্তু নজর রাখতে হবে।
আনফর্চুনেটলি আমাদের বাজেটে এডুকেশনে আপনি যদি দেখেন অ্যাজ এ পার্সেন্টেজ অফ জিডিপি যেভাবে রাখা হয়েছে, যে অ্যামাউন্টটা অ্যালোকেট করা হয়েছে সেটা ক্লোজ টু 3%। অথচ 68 সাল থেকে আমরা বলে আসি যে এটা 6%-এর কাছাকাছি থাকা উচিত। সেই দিকে কিন্তু এখন আমার মনে হয় বাজেটে একটা নজর দেওয়া উচিত দীর্ঘমেয়াদী উন্নয়নের দিকে। শিক্ষা নিয়ে আপনি বললেন, সমীরবাবু আপনার কাছে আসবো, স্বাস্থ্য নিয়ে এবার কি হতে পারে? দেখুন, উনি ভীষণ গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বলছেন। আমি একটা জিনিস বলি, আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন আমরা বলবো যে বাজেটটাকে যে এত শতাংশ আমার বরাদ্দ হচ্ছে এই খাতে, আমাকে একটা মাথায় রাখতে হবে যে এই সরকার যখন ক্ষমতায় এসেছিল তখন কিন্তু জিডিপির পরিমাণ ছিল 1.7 ট্রিলিয়ন, সেটা এখন প্রায় 3 ট্রিলিয়ন। তো আপনার যখন বেস ভ্যালুটা বেড়ে যাচ্ছে, আপনার ওই পার্সেন্টেজটা যদি সেমও থাকে, তাহলেও জানবেন বরাদ্দর পরিমাণটা কিন্তু অনেকটাই বেড়ে যায় পরিমাণ। যেরকম আমি আপনাকে বলি, 2013 যদি আপনি দেখেন, সে সময় আপনার স্বাস্থ্য খাতে বরাদ্দ হয়েছিল 37,000 সামথিং, 330 কোটি টাকা। সেটা কিন্তু গত বছরে 2021-22 হয়েছিল 2,20,000 কোটি টাকা। এক্স্যাক্টলি। আপনি যদি জিডিপির মাধ্যমে চিন্তা করেন, স্বাস্থ্য খাতে ওই একই 4%, কিন্তু আপনাকে দেখতে হবে আমার যেখানে অর্থনীতির বৃদ্ধি হয়েছে এই 7-8 বছরে 70%, সেক্ষেত্রে স্বাস্থ্য খাতে কিন্তু বরাদ্দ বেড়েছে 600%। তো সরকারের মতো চেষ্টা করছে। আয়ুষ্মান ভারত আমরা দেখেছি। আমি ওনার সাথে একটা জিনিস বলবো যে এই যে উনি যেটা বলছিলেন যে গ্রামীণ অর্থনীতি, আমরা শুনেছি প্রধানমন্ত্রীর একটা স্বপ্ন হচ্ছে যে 2025-এর মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করবে, এবং আমিও আশা করি, এই যে আমরা একটু আগে আলোচনা করছিলাম, পরিকাঠামো মানে কিন্তু শুধুই যে রাস্তাঘাট তৈরি তা না, পরিকাঠামোরও অনেক ব্যাপ্তি আছে, এবং তার মধ্যে নিশ্চিতভাবে আপনার ওই কৃষিক্ষেত্র, কৃষি পরিকাঠামোর একটা কিন্তু বড়, আমি আশা করব কিছু ঘোষণা থাকবে। যেমন ধরুন উনি যেটা বলছিলেন যে দাম পাচ্ছে না, এবার আমি চাষ করেছি, আমি আজকের ডেটে হয়তো দেখা যাচ্ছে যে ডিম্যান্ড নেই, আমার সাপ্লাই বেশি, অটোমেটিক্যালি দামটা পড়বে। তাহলে এর জন্য কিন্তু সলিউশন হচ্ছে আপনার একটাই, যদি আপনার সেই ধরনের স্টোরেজ ইনফ্রাস্ট্রাকচার থাকে, তাহলে এই স্টোরেজ, এই কোল্ড স্টোরেজ তৈরি করা, এই সব ক্ষেত্রে আমার ধারণা সরকারের এবারে মানে বাজেটের পরিমাণটাও বেশি থাকবে। প্লাস আরও যদি কিছু ইনসেন্টিভ দেওয়া হয়, যেরকম গত বছরই আমরা দেখেছি ওই যে কৃষক সম্মান নিধি ধরনের একটা 6,000 টাকা। আচ্ছা, একটা জিনিস আমি বলি, মানে এটা রাজনীতি, এই প্রসঙ্গে আবারও আসবে, একটু বিরত করছি কারণ আবারও একটা বিরতিতে যাওয়ার আমাদের সময় হয়ে গেছে। এবং যেটা স্বাস্থ্য খাতেও আপনি বলছিলেন যে গত 2 বছরে যেভাবে আমাদের এই করোনা পরিস্থিতি দেখিয়ে দিয়েছে, স্বাস্থ্য নিরাপত্তার দিকটা একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এবং বিমার কথা যদি আমরা দেখি, তাহলে একেবারে ঘরে ঘরে এই মুহূর্তে অত্যন্ত প্রয়োজনীয়, এবং বিমার জন্য কোনো কিছু ঘোষণা থাকে কিনা, হেলথ ইন্স্যুরেন্স নিয়ে, সেদিকে তো অবশ্যই নজর থাকছে। কৃষিক্ষেত্রেও আমরা আসবো আরও আলোচনায়। ফিরে এলাম, আমরা আলোচনা করছি বাজেট 22 নিয়ে। করোনার ধাক্কা কাটিয়ে অর্থনীতিকে ঘুরে দাঁড় করাতে কী দাওয়াই থাকে আজকের বাজেটে, জিডিপির চাকায় গতি আনতে, কর্মসংস্থান বাড়াতে কী পদক্ষেপ করা হয়, এই সব কিছু জানতে আর মাত্রই কিছু সময়ের অপেক্ষা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি ইতিমধ্যেই পৌঁছে গেছেন সংসদ ভবনে। সকাল 11টা থেকে বাজেট পেশ করবেন তিনি। তার আগে আমাদের এই আলোচনা চলছে, বিশেষজ্ঞরা রয়েছেন, অভিজিৎ রয়েছেন আমার সঙ্গে। অভিজিৎ, এই বিরতিতে যাওয়ার আগে একটা আলোচনা তুমি আগে করছিলে যে ধরো সরকারি সম্পত্তির বেসরকারিকরণ, জনস্বার্থে সেটা কমানো বা যদি বাদ দেওয়া যায়, সেটাও তো খুব প্রয়োজন। ডিসইনভেস্টমেন্ট, এদিকেও তো নজর থাকবে। একেবারে সত্যি কথা। ডিসইনভেস্টমেন্ট বর্তমান সরকারের একটা প্রধান লক্ষ্য ছিল, অন্যতম প্রধান লক্ষ্য ছিল। কিন্তু আক্ষেপের বিষয় হচ্ছে যে এই নিয়ে রাজনৈতিক তরজা পড়ে হবে, এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা রাজনৈতিক প্রশ্ন। কিন্তু তাছাড়াও সেটাকে সরিয়ে রেখে যদি জাস্ট হিসাবের সংখ্যায় আসি, তাহলে দেখব যে গত 3 বছরে কিন্তু এই সরকারের রেকর্ড কিন্তু আদৌ ভালো নয়। আর্থিক বছর 19-20 যেখানে 1,05,000 কোটি টাকা লক্ষ্যমাত্রা ছিল, সেখানে 50,000 কোটি টাকা সরকার জোগাড় করতে পেরেছিল। গত আর্থিক বছরে অর্থাৎ 20-21 সেখানে 2,10,000 কোটি টাকা লক্ষ্যমাত্রা ছিল, 32,000 কোটি টাকা মাত্র এসেছিল। এবছরে চলতি আর্থিক বছরে 1,75,000 কোটি টাকা টার্গেট। গত 2 মাস আগের হিসেব হচ্ছে 9,329 কোটি টাকা এসছে। আমরা সবাই জানি এলআইসির একটা মেগা শেয়ার বাজারে ছাড়া, অর্থাৎ আইপিও যেটাকে বলে, শেয়ার জন্য সরকার প্রস্তুত হচ্ছে। কোভিডের জন্য যেটা ব্যাহত হয়েছে। এবার পয়েন্ট হচ্ছে যে ডিসইনভেস্টমেন্টের এই এত একটা বড় গ্যাপ যদি থাকে, তাহলে সরকার এটাকে কীভাবে ত্বরান্বিত করতে পারে, 2 যদি না হয় এই গ্যাপটাকে কিভাবে ম্যানেজ করা যেতে পারে। প্রসেনজিৎবাবু, আপনাকে দিয়ে শুরু করি।
হ্যাঁ, ডিসইনভেস্টমেন্টের একটা সমস্যা হচ্ছে যে আপনি যেটা বললেন যে এবারে শর্টফল মারাত্মক, মানে প্রায় 92% টার্গেটের থেকে সরকার সরে আছে। এখন এটার প্রথমে বুঝতে হবে যে এটার প্রয়োজনীয়তাটা কি। একটা হচ্ছে যে বিভিন্ন প্রকল্পের যে খরচ গভর্নমেন্টের, সেটা গভর্নমেন্ট হয় ট্যাক্স রেভিনিউ থেকে করতে পারে। এবার কিন্তু আমাদের ট্যাক্স জিডিপি রেশিও ধরুন 2020-তেও অ্যারাউন্ড 7% ছিল, যেখানে মোটামুটি ধরুন আপনি যদি তুলনামূলক বিচার করেন তাহলে সেটা সাধারণভাবে 12% থেকে 13% সাধারণভাবে অন্যান্য দেশগুলোর ক্ষেত্রে থাকে। ফলে সরকারের হাতে ট্যাক্সের থেকেও যে খুব বেশি টাকা আসবে যেটা দিয়ে তারা ফাইন্যান্স করবে ক্যাপিটাল এক্সপেন্ডিচার বা ইত্যাদি, এগুলো নয়। আর একটা হতে পারে সরকার বাজার থেকে ধার নিতে পারে মানুষের থেকে, কিন্তু সেখানে ইন্টারেস্ট রেট বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর ধার তো যে কোনো সময় সরকারকে শোধ করতে হবে, এবং যে কারণে বেসিক ইমব্যালেন্স হয়ে যাচ্ছে, ফিসক্যাল ডেফিসিট যে জায়গায় পৌঁছচ্ছে, ফিসক্যাল ডেফিসিটে একটা চাপ পড়ছে। শুধু তাই নয়, আপনি যদি দেখেন ইকোনমিক সার্ভেতেও এটা স্বীকার করা হয়েছে যে এই ডিসইনভেস্টমেন্ট কমে যাওয়ার কারণেই কিন্তু সরকারের ডেট টু জিডিপি রেশিওটা ভীষণভাবে বেড়ে গেছে। সেটা দেখুন, একটা মহামারী অতিমারির সময় এই ফিসক্যাল ডেফিসিটের কথা কেউ মাথায় আনেননি, তখন এক্সপ্যানশনারি ফিসক্যাল পলিসির কথা বলা হয়েছে যে আরও খরচ করো, আরও খরচ করো, এখন ওদিকে তাকিও না, কেননা দীর্ঘমেয়াদী চিন্তার সময় এটা নয়, আপাতত এটাকে সামলে দিতে হবে। কিন্তু ভবিষ্যতে যদি ডিসইনভেস্টমেন্ট আমরা ত্বরান্বিত না করতে পারি এবং ট্যাক্স বেস যদি বাড়াতে না পারি, তাহলে কিন্তু আবার সরকারকে ডেফিসিট ফিনান্সিংয়ের দিকে তাকাতে হবে, এবং তার ফলে কিন্তু সরকারি ওই যেটা বললাম যে ফিসক্যাল ডেফিসিটের ওপর কিন্তু আবার চাপ। হিমাদ্রিবাবু, আপনি একমত? হ্যাঁ, আমিও ওনার সঙ্গে একমত। কারণ প্রণজিৎবাবু যেটা বললেন তার সঙ্গে আমি এটা যোগ করি, আমরা সবাই ধরে নিচ্ছি, এটা হয়তো ভুলও প্রমাণিত হতে পারে, সেটা হচ্ছে যে করোনার ঢেউটা হয়তো চলে যাচ্ছে, ফলে যে গত 2 বছরে বাধাপ্রাপ্ত হয়েছিল করোনার জন্য, অন্তত সেই বাধাটা হয়তো থাকবে না। ঠিক ঠিক। সেক্ষেত্রে ডিসইনভেস্টমেন্ট যে আমরা করতে পারছি না মানে করোনার জন্য, এই ধরনের অজুহাতও দেওয়ার জায়গা থাকবে না। সেই পরিপ্রেক্ষিতে এটা কতটা আমারও তাই মনে হয় যে আসছে বছরে ডিসইনভেস্টমেন্টটা বাড়বে। এবং আরেকটা উনি যেটা বলছিলেন যে ট্যাক্স বেসটা বাড়ানো, ট্যাক্স বেসটা যেটা জিএসটি কালেকশন ভালো হচ্ছে, জিএসটি কালেকশন প্রায় 1,20,25 এরকম কোটি আসছে। ইনফ্যাক্ট গত এক বছরে খালি জুন মাসে 1 লক্ষ কোটির একটু কম হয়েছিল, 92,000 কোটি টাকা। তাছাড়া প্রত্যেক মাসে কিন্তু ভালো 1 লক্ষ কোটির বেশ কিছুটা উপরে ছিল। কারেক্ট। আর 5 বছরে যেটা ওই রেভিনিউ সাবসিডি দেওয়ার কথা, সেটাও তো এই 22-এ শেষ হয়ে যাবে। রাজ্যগুলোকে যেগুলো দেওয়ার কথা আছে, আমি জানি না এটা গভর্নমেন্ট আবার এক্সটেন্ড করবে কিনা, কিন্তু 5 বছর একটা সাবসিডি দেবে বলেছিল, সেটাও ওই 22-এ শেষ হয়ে যাবে। কাজেই মনে হয় সেখানেও গভর্নমেন্টের হাতে কিছু এক্সট্রা পয়সা থাকবে, যেটা থেকে তারা ইনভেস্ট করতে পারবে বিভিন্ন খাতে। আরও একটা খুব ইন্টারেস্টেড জায়গা মানে সাধারণ চাকরিজীবী মানুষের জন্য, সেটা হচ্ছে হোম লোন। তা এই বাজেটে কি কিছু আশা করা যেতে পারে? না, দেখো, হোম লোনটা ঠিক মানে এই সুদের হারটা আজকাল আর বাজেটের উপর নির্ভর করে না, সেটা এককালে করতো, এখন সেটা ঋণ নীতির অঙ্গ হয়ে গেছে। রিজার্ভ ব্যাংকের মনিটারি পলিসি কমিটির মিটিং কয়েকদিন পরেই, ফলে সেটার একটা অন্য গুরুত্ব, কিন্তু সেটা বাজেটের বাইরে। কিন্তু আমি একটা অন্য জায়গায় যাব, সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স। মানে এটা হয়তো মধ্যবিত্ত যারা, এর থেকে বেশি হৃদয়ের কাছাকাছি বাজেটে আর কিছু থাকে না। হিমাদ্রিবাবু আমাদের সঙ্গে আছেন, দীর্ঘদিনের আয়কর বিশেষজ্ঞ। হিমাদ্রিবাবু, আয়করে কি কোনো পরিবর্তন হওয়া সম্ভব? গত কয়েক বছর ধরে আমরা প্রত্যেকবার বাজেটের সময় ভাবি যে হয়তো কিছুটা বাড়বে, স্ট্যান্ডার্ড ডিডাকশন বাড়বে বা 80cc বাড়বে, আমাদের হাতে 2 পয়সা বেশি আসবে। কিন্তু এই বছর করোনার জন্য এই বাজারটাকে বাড়াতে হবে, ডিমান্ডটা বাড়াতে হবে, তার জন্য আয়কর ছাড়ের একটা বাড়তি গুরুত্ব সম্ভবত রয়েছে। আমরা শুনবো হিমাদ্রিবাবু কি বলেন। আমার যেটা মনে হয় যে এমনিতে আপনারা জানেন এখন 5 লাখ টাকা অবধি কোনো ট্যাক্স লাগে না। হয়তো স্ল্যাবটাকে হয়তো টেনে নিয়ে 5 লাখ করতে পারে গভর্নমেন্ট, এটা একটা করতে পারে যে 5 লাখ টাকা অবধি এমনি টোটাল ছাড়, একদম ওই 87 এর রিবেটের ব্যাপার নেই, একদমই টোটাল ছাড় দেওয়া হলো। তার সঙ্গে যেগুলো 80C যে ইনভেস্টমেন্ট, সেটা হয়তো 1,50,000 থেকে 1,75,000 যেটা বেসিক, তাছাড়া ওই পেনশন স্কিমে আরও 50,000 টাকা ইনভেস্ট করা যায়। সেটাও হয়তো খুব বেশি হলে 25-30 হাজারের বেশি বাড়াবে বলে আমার মনে হয় না। কারণ গভর্নমেন্টের একটা প্রবলেম হচ্ছে যে গভর্নমেন্ট ট্যাক্স মানে ট্যাক্স পেয়ারের সংখ্যা বাড়ছে, কিন্তু ট্যাক্স দেবার লোক কিন্তু খুব কম। এইটাই হয়ে গেছে প্রবলেম, যে হয়তো নাম্বার অফ ট্যাক্স পেয়ার বেড়েছে মানে, কিন্তু
এফেক্টিভ ট্যাক্স পেয়ার কিন্তু বাড়েনি। মানে অধিকাংশ লোক কর দেন না, রিটার্ন ফাইল করেন, রিটার্ন ফাইল করেন কিন্তু কর দেন না। হ্যাঁ, আর কিছু লোক আছেন যাদের ধরুন টিডিএস হয়, সিনিয়র সিটিজেন আছেন, টিডিএস হয়, তাদেরকে রিটার্ন ফাইল করতে হয় ওই টাকাটা রিফান্ড পাওয়ার জন্য। না, এটাও তো এক অর্থে আমি আপনাদের দুজনকেই জিজ্ঞাসা করব যে আর্থিক অবস্থা মানে অর্থনৈতিক অবস্থার সঙ্গে জড়িত, কারণ যেহেতু প্রচুর লোকের মায়না কমেছে, প্রচুর লোকের কাজ হারিয়েছে, ফলে তারা আর ওই ট্যাক্স ব্র্যাকেটেই নেই। এটাও তো হতে পারে। হ্যাঁ, এটা যদি বাড়ে তাহলে ডেফিনেটলি ট্যাক্স পেয়ারের সংখ্যাও বাড়বে, এবং যারা শুধু রিটার্ন ফাইল করেন না, দুটো টাকা রাজকোষে দেন, সেটাও বাড়বে। মানে এটার সঙ্গে একটা অর্থনীতির ব্রডার পিকচারের একদম ডিরেক্ট প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে। কি বলেন আপনারা? ঠিক, দেখুন মানে এই শ্রমিক বলুন। না, শ্রমিক বলুন, শ্রমিক বলুন। মানে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, কোথায় প্রবলেমটা হয় জানেন তো? আমরা যখন বাজেট নিয়ে আলোচনা হয়, দেখবেন আপনি যত সার্ভে হচ্ছে, কে কি চাইছে, সবাই চাইছে, আমি কাউকে দোষ দিচ্ছি না, কিন্তু বাজেটটা কিন্তু আমি কি পাবো তার বাজেট না, বাজেটটা হচ্ছে সরকারের, যে সরকার কত রোজগার করবে, কত খরচা করবে যাতে অর্থনীতি গড়ে। আমরা সরকারের সংসার চালানোর খরচ একদম। এবারে আপনি যেটা এর আগের প্রসঙ্গে তুললেন যে ডিসইনভেস্টমেন্ট নিয়ে, আমাদের দেশে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে কি, রাজনীতিটা সমস্ত কিছুর সাথে এত জড়িত যেখানে এই চাপটা হয়। একটু আগে হিমাদ্রি যেটা বললো, আমি আপনাকে বলি যে আমাদের যখন এই 2.5 লাখ ছিল, তো এটা অনেকেই জানে না, কিন্তু যেটা সাধারণত আলোচনা করে 2.5 লাখের সীমাটাকে যেন বাড়ানো হয়, যেটা হিমাদ্রি বললো এফেক্টিভলি কিন্তু 5 লাখ টাকার অবধি যদি আপনার আয় হয় তাহলে আপনাকে কোনো কর দিতে হয় না, কারণ 87-এতে রয়েছে একটা ট্যাক্স রিবেট বলে, যে 5 লাখের ওপর হলে আপনাকে দিতে হবে না। তো এইটাকেই রাজনৈতিকভাবে সাধারণ মানুষের সামনে 2.5 লাখটা বাড়ানো হোক, এটা একটা হাইপ। 2 হচ্ছে আপনি যেটা বললেন যে ও একটা বললো, আমি আপনাকে স্ট্যাটিস্টিক্স দিই, আমাদের 140 কোটির দেশে আয়কর দেয় 1.5% মানুষ, অথচ রাজনৈতিকরা দেখবেন বাজেটের আগে আম জনতা ইজ নট এফেক্টেড। আমার 1.5% মানুষ যারা চাকুরিজীবী, যারা ট্যাক্স দেয়, তাদের কথা ইন্টারেস্ট মানে মাথায় রেখে নিশ্চয়ই সরকারের কিছু করা উচিত। কিন্তু দেখবেন আপনি এখন রাস্তায় যান, যে লোকটা কোনোদিনও ট্যাক্স দেয়নি সেও আপনাকে বলবে কেন্দ্রীয় সরকারের এইটিসি বাড়ানো উচিত, স্ট্যান্ডার্ড ডিডাকশন বাড়ানো উচিত। এগুলো কিন্তু রাজনীতির একটা কুপ্রভাব। আর আমি খুব মানে বিনয়ের সাথে বলছি, আমাদের দেশে রাজনৈতিক ব্যক্তিত্বের অধিকাংশ লোকই অর্থনীতিটা হয় বোঝে না, অথবা তারা জানে সাধারণ মানুষ বোঝে না, তাদেরকে বিভ্রান্ত করার জন্য এইসব তথ্যগুলো দেয়, যেটা সরকারের বাজেট করার সময় কিন্তু খুব চাপ হয়। আমি এখানে রাজনীতির কথা যখন উঠলো, আমি একটা বিষয় একটু জানতে চাইবো যে 2024-এ লোকসভা ভোট রয়েছে, তার আগে 5 রাজ্যের বিধানসভা ভোট রয়েছে, 14 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যাচ্ছে, যার মধ্যে 3টে রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় রয়েছে। তো তার কি কোনো প্রভাব এই বাজেটে পড়তে পারে? রাজনৈতিকভাবে কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে? এই যে আপনি অলরেডি ওই দিকে চলে গেলেন। আমি অদ্ভুত হচ্ছে এই যে আমরা এত কিছু আলোচনা করছি যে যারা সাধারণ মানুষ কর দেয় তাদের জন্য যদি এটিসি বাড়ানো যায় বা আরও কিছু ইনসেন্টিভ, এটা যদি সরকার করে, আপনাকে আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি, দেখবেন বিরোধীরা বলবে এবং প্রচুর সংবাদ মাধ্যম শুরু করবে, এই সরকার তো ওই 5টা রাজ্যের ভোটের কথা চিন্তা করে এটা করেছে। মানে সরকারের অসুবিধাটা হচ্ছে কি, এটা করলেও দোষ, ওটা করলেও দোষ। কিন্তু এখান থেকে সত্যি এগুলো মাথায় থাকবে না সরকারের? যদি উত্তরপ্রদেশের কথা আমরা দেখি, তাহলে কৃষকদের জন্য কি কিছু থাকবে না? আমি মনে করি না। দরিদ্রদের জন্য কিছু থাকবে? আমি মনে করি না। সরকারকে যদি ভাবতে হয়, সরকারকে অর্থনীতি নিয়ে ভাবতে হবে। এবং এই বাজেটে যদি আমি দেখি যে এই বাজেটে মনে হচ্ছে যে না ভোটটাই প্রাধান্য। আপনি একটু সঙ্গে থাকুন প্লিজ, আমি একটু বিরত করছি। অধীর রঞ্জন চৌধুরী, না তিনি তার বলা শেষ হয়ে গেছে। হ্যাঁ প্লিজ আপনি বলুন। আমি যদি দেখি এই বাজেটটা হচ্ছে খুব জনমোহিনী, আমি খুব হতাশ হব। এবং আপনারা একটু আগে বলছিলেন না শেয়ার মার্কেট বেড়েছে, আপনি দেখবেন 5 মিনিটের মধ্যে শেয়ার মার্কেটে ধস হবে। এই যে শেয়ার মার্কেটটা বেড়েছে জানুয়ারি থেকে, এটা হচ্ছে বাজেটের এক্সপেকটেশন যে এই পরিস্থিতিতে সরকারের করা উচিত কি, গ্রোথ ওরিয়েন্টেড বাজেট করা উচিত। যদি না করে, এবং তার কুপ্রভাব কিন্তু আপনার পরবর্তীকালে এলআইসির যখন আইপিও আসবে তাতেও পড়বে। সুতরাং সামগ্রিক অর্থনীতির কথা চিন্তা করতে গেলে কিন্তু আপনি নিশ্চয়ই করুন, আমি বলছি না যে সাধারণ মানুষের জন্য করব না, কিন্তু সেটাই প্রাধান্য এবং সেটাই একটা আমি নীতি করব, এটা হলে খুব বিপদ। আমি আরেকটা কথা বলি এখানে, সেটা হচ্ছে যে ধরুন আপনি আয়কর যে কমাচ্ছেন কেন, আপনার তো একটা লক্ষ্য থাকবে, শুধু জনমোহিনী নীতির জন্য নয়। এর পেছনে অর্থনীতির যুক্তিটা হলো যে মানুষের হাতে কিছু টাকা রেখে দেওয়া যাতে তারা খরচা করে। হ্যাঁ, কিন্তু যেটা শ্রমিকবাবু বলেছেন, আই এগ্রি টু দ্যাট, যে মাত্র 1.5% লোক আয়কর দেন, তো আপনি এই টাকাটা ফিরিয়ে দিয়ে কতজনের পারচেজিং পাওয়ার বাড়াবেন? 1.5% লোকেরই তো বাড়াবেন। তারা, দ্বিতীয় কথা, এখনও অনিশ্চয়তার প্রভাব কাটেনি, মানুষ এখনও টাকা আইডল ফেলে রাখছে, খুব যে খরচা করছে তা নয়। এটা মানুষ থেকে কর্পোরেট সেক্টর দুজনের ক্ষেত্রেই সত্যি।
তাহলে আমরা টাকাটা ফিরিয়ে দেবো কাদের হাতে? যে সমস্ত অসংগঠিত ক্ষেত্রে মিডিয়াম এবং স্মল স্কেল ইন্ডাস্ট্রি যেগুলো আছে তাদের মধ্যে এমপ্লয়মেন্ট জেনারেশন করার কথা ভাববো। যদি তাদের আমি কেননা তারা কিন্তু অধিকাংশ সংখ্যাগরিষ্ঠ লোকের এমপ্লয়মেন্ট দেয় তারা, তো তাদের যদি আমি একটা পলিসি নিই, যেটা দেখুন গতবারে যেটা করা হয়েছিল যে একটা প্রোডাকশন লিঙ্ক ইনসেন্টিভ করা হয়েছিল, কিন্তু সেটা 13টা সেক্টরের জন্য, এবং আপনি যদি দেখেন ওই 13টা সেক্টর কিন্তু মূলত বড় সেক্টর, এবং ওখানে বলাই ছিল প্রোডাকশন লিঙ্ক ইনসেন্টিভে ঠিক সবুজ বিপ্লবে যেরকম হয়েছিল যে যে দেশগুলো ভালো চাষ করতে পারবে, যাদের ইরিগেশন ব্যবস্থা ভালো, তাদের বীজ দাও, তাহলে আর্থিক বৃদ্ধি হবে। আমি কম্পালশনটা বুঝতে পারি, তার কারণ আমরা বলছি বটে যে আমাদের রিভাইভাল শুরু হয়েছে, মনে রাখবেন আমরা কিন্তু পিছিয়ে আছি। কেননা আমি যদি প্রি প্যান্ডেমিক লেভেল থেকে ভাবি যে 6% রেটে আমরা গ্রো করতে পারতাম, তাহলে আজকে গিয়ে কোথায় থাকতাম, আর এখন কোথায় আছি, এইটার মধ্যে কিন্তু প্রায় 12 থেকে 24%-এর ফারাক আছে। ফলে আমাদের যদি ক্যাচ আপ করতে হয়, তাহলে কিন্তু আমাদের দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী দুটো নীতি ভাবতে হবে, এবং স্মল এবং মিডিয়াম স্কেল ইন্ডাস্ট্রিকে এইখানে আমার দুটো প্রশ্ন আছে। এক হচ্ছে আর্থিক বৃদ্ধি আমি বাড়াতে, একটু বিরত করছি তোমার এই দুটো প্রশ্ন দিয়েই আবারও আলোচনা শুরু করব। আবার আলোচনায় ফিরি। আমাদের সঙ্গে যে অতিথিরা রয়েছেন, অর্থনীতির অধ্যাপক রয়েছেন প্রসেনজিৎ সরখেল, আয়কর বিশেষজ্ঞ হিমাদ্রি মুখোপাধ্যায় এবং অর্থনৈতিক বিশেষজ্ঞ শ্রমিক দাশগুপ্ত রয়েছেন, এবং আমার সঙ্গে রয়েছেন অভিজিৎ ঘোষাল, TV9-এর মানি 9-এর নিউজ এডিটর। আমরা আলোচনায় ফিরবো, তবে তার আগে প্রদেশ সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য শোনাব। लोगों को माली हालात दिन पे दिन बुरा होते जा रहे हैं। इसके मद्देनजर सरकार लोगों को मदद करे, सिर्फ कॉरपोरेट वालों के नहीं बल्कि आम लोगों के लिए सरकार ज्यादा सोचे, आम लोगों की राहत दे, उनको रोजगार बढ़ाने की कोई प्रबंध करे। यही सरकार से हमारा मांग होगी, और क्या। অভিজিৎ, হাতে সময় খুবই কম, তোমাকে আমি থামিয়েছিলাম বিরতিতে যাওয়ার আগে। হ্যাঁ, একটা যেটা বললো মিমি, সময় খুব কম, ফলে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস দিয়ে আমরা আলোচনার শেষ দিকে নিয়ে আসবো, কারণ এক্ষুনি বাজেট পেশ শুরু হবে। সেটা হচ্ছে যে অর্থনীতির গতি বাড়াতে হবে, বাড়ালেই লোকে হাতে কাজ পাবে। কিন্তু সমস্যা হচ্ছে মূল চালিকা শক্তি যেটা অর্থনীতির, প্রাইভেট কনজামশন, অর্থাৎ আমার আপনার মতো সাধারণ মানুষ যে বিভিন্ন জিনিস, পণ্য বা পরিষেবা ক্রয় করে থাকে, তাতে একেবারে ভাঁটা, কারণ মানুষের হাতে টাকা নেই। এর মতো অবস্থায় সরকার পরিকাঠামো ক্ষেত্রে বিশেষ করে কি বিনিয়োগ করেন, বিনিয়োগ কতটা বাড়ায়, সেইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে আসে। এর সঙ্গে রয়েছে MSME, অর্থাৎ মাঝারি শিল্প, ছোট শিল্প, এখানে প্রচুর যেখানে কর্মসংস্থান হয় তাদের সরাসরি যোগ, কারণ পরিকাঠামোয় বিনিয়োগ বাড়লে এই ধরনের কোম্পানি, স্টিল, সিমেন্টের মতো কোর সেক্টর, তাতে বিনিয়োগ বাড়ে, মানুষের কর্মক্ষমতা বাড়ে। এইটা কতটা গুরুত্বপূর্ণ হতে পারে এটা ব্যাখ্যা করতে আমরা প্রসেনজিৎ বাবুর কাছে যাবো। প্রসেনজিৎ। হ্যাঁ, যেটা বলছিলাম যে এই অসংগঠিত ক্ষেত্রে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প এটা যে শুধুমাত্র আপনার কর্মসংস্থান করছে তাই নয়, মানে এটার মধ্যে এক ধরনের একটা জেন্ডার আসপেক্টও রয়েছে। কেন? তার কারণ হচ্ছে যে আমাদের দেশে ঐতিহাসিকভাবেই কিন্তু গত কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে যে মহিলাদের মানে ওয়ার্কফোর্স পার্টিসিপেশন, যেটা যে কার্যক্ষেত্রে অংশগ্রহণ করার যে হারটা, সেটা কমে যাচ্ছে। কিন্তু MSME-তে অন্তত 20% এরকম এন্টারপ্রাইজ আছে যারা মহিলা দ্বারা চালিত। শুধু তাই নয়, এই MSME-তে যারা রয়েছেন এই মহিলারা অধিকাংশই এমপ্লয় করেন আবার মহিলা। ফলে এটার না যেটা এক ধরনের একটা সামাজিক মূল্য রয়েছে, একটা সামাজিক মাল্টিপ্লায়ারের মতো এটা কাজ করে, যে আরও কর্মসংস্থান মহিলাদের মধ্যে। যে ভদ্রমহিলা বাড়িতে কিছু রোজগার করছেন তারও সমাজে প্রতিপত্তিটা বাড়ে, সংসারে তার হ্রাসটা বাড়ে, এবং অনেক জায়গায় দেখা গেছে, আপনি ভালো জানবেন, যে সেই বাড়ির ছেলে মেয়েগুলো কিন্তু শিক্ষাটা বোধহয় হ্যাঁ তার বেশি পায়। এটা দেখা গেছে, কিন্তু ওমেন হেডেড এন্টারপ্রাইজ কিন্তু ভালো বিনিয়োগ করেন শিক্ষায়। ফলে ওই যেটা বললাম যে আন্তঃপ্রজন্ম উন্নয়নের হার এবং যেটা দীর্ঘমেয়াদী উন্নয়ন, সেটা কিন্তু এইটা দিয়ে হয়। তাহলে আপনি যদি MSME-র ওপরে ফোকাস করেন, তাহলে আপনি কি করছেন, আপনি স্বল্পমেয়াদী কর্মসংস্থানের একটা বিরাট ব্যবস্থা করছেন।
তার কারণ হচ্ছে বলার দরকার আছে যে এদের যে খুব সাংঘাতিক স্কিল লাগে এমন কিন্তু নয়। প্রসেনজিৎ বাবু, আমাদের একদম সময় শেষ, কারণ আর মাত্রই কিছু সময়ের অপেক্ষায় বাজেট পেশ করবেন কিছুক্ষণের মধ্যেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী, সেদিকে আমাদের নজর থাকবে। আপনাদের তিনজনকে ধন্যবাদ জানাই, আপনারা তিনজন আমাদের সঙ্গে থাকবেন, অভিজিত থাকবেন। বাজেট কি হয়, একটা মানবিক বাজেট হোক, সবার মুখে হাসি ফুটুক, এটাই আমরা সবাই চাই। বাজেট পেশ হয়ে যাক, তারপর পোস্ট বাজেট আলোচনা থাকবে, অতিথিরাও থাকবেন। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন TV9 বাংলা, প্রথম থেকেই প্রথমে।